হ্যালো ক্লাস, আমরা আজকে ফার্স্ট টপিক নিয়ে চলে এসেছি। ফার্স্ট টপিক আমাদের ছিল, যেটা আমি অলরেডি তোমাদের গ্রুপে, গুগল গ্রুপে প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলাম, সেটা ছিল ইকোনমিক ডিপ্রাইভেশন অ্যান্ড পভার্টি। আজকে আমরা সেই টপিকটা একটু ডিসকাস করব, হোয়াট ইজ ইকোনমিক ডিপ্রাইভেশন অ্যান্ড হোয়াট ইজ পভার্টি অ্যান্ড হাউ দোজ টু টার্মস আর রিলেটেড, কোরিলেটেড, সেটা আজকে আমরা দেখব। তাহলে ফার্স্টেই দেখা যাক ডিপ্রাইভেশন বা ইকোনমিক ডিপ্রাইভেশন কি জিনিস। হোয়াট ইজ ফার্স্টে আমাদের জানতে হবে কি হোয়াট ইজ ডিপ্রাইভেশন। ডিপ্রাইভেশন কি দেখো এখানে লিখেছি, ডিপ্রাইভেশন হ্যাজ বিন ডিফাইন্ড ইন আ নাম্বার অফ ওয়েজ as the term occurs in both scientific investigations and common talk. It has to be defined unambiguously. আসলে ব্যাপারটা হচ্ছে ডিপ্রাইভেশন এই টার্মটা একটা বিশাল বড় একটা ভাস্ট একটা ব্যাপার। মানে কখনো সায়েন্টিফিক্যালি ডিপ্রাইভেশন কথাটার অন্য মানে, সোশ্যালি ডিপ্রাইভেশন কথাটার অন্য মানে, ইকোনমিক ডিপ্রাইভেশন আমরা সোশ্যাল ডিপ্রাইভেশনের একটা পার্ট বলতে পারি। তাহলে ডিপ্রাইভেশনটা অ্যাকচুয়ালি একটা মাদার টার্ম অফ অনেক কিছু, অনেক রকম টার্মের একটা মাদার টার্ম। তো ডিপ্রাইভেশন কে ফার্স্ট মিশ্রা এন্ড ত্রিপাঠী 1980 তে ডিফাইন করলেন, ডিপ্রাইভেশন স্টেমস ফ্রম দ্য ভার্ব টু ডিপ্রাইভ, which means to dispose or strip, and it implies a felt loss. ডিপ্রাইভেশন মানে উনি ফার্স্ট বললেন, ওনারা দুজন ফার্স্ট বললেন যে ডিপ্রাইভ ওয়ার্ডটা থেকে ডিপ্রাইভেশন ওয়ার্ডটা ডিরাইভড হয়েছে। ডিপ্রাইভেশন এই ফিলিংটা হচ্ছে এমন যে আমি ফেল্ট লস, মানে আমি পারছি না, আমি হেরে যাচ্ছি, মানে এটা ভেবে নেওয়া, এটা ভেবে নিলেই আমি কিন্তু অনেকটা আসলে হেরে যাই। কিন্তু যতক্ষণ আমি হয়তো অনেক দিক থেকে আমার ল্যাক রয়েছে, অনেক দিক থেকে আমি পিছিয়ে রয়েছে, কিন্তু আমি যদি ভেবে নিই যে হ্যাঁ আমি পিছিয়ে পড়ে গেছি আর কোনোদিনও আমি ওই জায়গাটায় যেতে পারবো না, সেই ফিলিংটা, ওই লস্ট ফিলিংটাই হলো ডিপ্রাইভেশন। সিনহা 1982 তে দেখলেন যে deprivation stands for certain deficiencies in the environment which are not only there but are also experienced as such by the individual. কি বললেন, ডিপ্রাইভেশন হচ্ছে কিছু একটা, মানে আমরা এনভায়রনমেন্ট মানে এখানে শুধুমাত্র ন্যাচারাল এনভায়রনমেন্ট না, এখানে হিউম্যান এনভায়রনমেন্টও রিলেটেড। ন্যাচারাল বা হিউম্যান এনভায়রনমেন্টের মধ্যে কিছু ডেফিসিয়েন্সি, যেটা আমরা যে সমস্ত ডেফিসিয়েন্সি, যেমন ধরো ডেফিসিয়েন্সি ইন টার্মস অফ হেলথ হতে পারে, ইন টার্মস অফ এডুকেশন হতে পারে। তো এই ডেফিসিয়েন্সি গুলো যেগুলো অ্যাকচুয়ালি ওখানে আছে, প্লাস তার সাথে কোনো একজন ব্যক্তি, যে ইন্ডিভিজুয়াল, যে পভার্টির, যে পুয়ার নিজেকে ফিল করছে, বা নিজেকে শুধু ফিল করা না, ইকোনমিক্যালিও দেখা যাচ্ছে যে সে পুয়ার, সেই সমস্ত ডেফিসিয়েন্সি গুলো তার লাইফে রয়েছে, তাই সে নিজেকে ডিপ্রাইভড বা ডিপ্রাইভেশনের মধ্যে সে রয়েছে, এটা সে বলছে। নেক্সট কি, অ্যানালজিক্যালি মানে ঠিকঠাক ভাবে বলতে গেলে, হোয়াট ইজ ইকোনমিক ডিপ্রাইভেশন? Economic deprivation can be described as the lack of economic benefits for which a society or community or a class lack basic necessities. তাহলে ইকোনমিক ডিপ্রাইভেশন কি হলো? ইকোনমিক বেনিফিট গুলোর অভাব, যেগুলোর জন্য কিনা মানে একটা সোসাইটি বা একটা গোষ্ঠীকে, একটা ক্লাসকে, একটা সোসাইটিকে, একটা সমাজকে বেঁচে থাকতে গেলে যে বেসিক নেসেসিটি, যে ন্যূনতম যে প্রয়োজনীয়তা, যে জিনিসগুলো রয়েছে একটা লাইফ লিড করার জন্য, বেসিক নেসেসিটিস যেগুলো রয়েছে, আমরা জানি তিনটে হচ্ছে আমাদের বেসিক নেসেসিটি, খাদ্য, বস্ত্র আর হচ্ছে খাদ্য, বস্ত্র, সংস্থান। তো এই তিনটে যদি ঠিকঠাক ভাবে একটা সোসাইটিতে না পায়, মানে একটা সোসাইটির মানুষেরা যদি না পায়, তাহলে কিন্তু দেখা যায় সেখানে ইকোনমিক ডিপ্রাইভেশন। The regions with high demand and low supply of basic requirements often exhibit poor social and economic status compared to the other adjacent regions, which mark the former as economically deprived region. এটাও একটা রিলেটিভ ব্যাপার, যে আমি যাকে ইকোনমিক্যালি ডিপ্রাইভড বলছি, ধরা যাক আজ থেকে যখন কয়েকশো বছর আগে যখন সব মানুষের প্রিমিটিভ ছিল, যখন শুধুমাত্র এগ্রিকালচার প্র্যাকটিস হতো, তখন কি ইকোনমিক ডিপ্রাইভেশন এই ফিলিংটা এসেছিল? তখন তো সবাই সেম ছিল, তখন সবাই এগ্রিকালচার বেসড ইকোনমির উপর ডিপেন্ডেন্ট ছিল, তখন আর কোনো আদার অল্টারনেটিভস ছিলই না। কিন্তু তারপরে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, তখন আস্তে আস্তে এই আদার অল্টারনেটিভস গুলো যত ইভলভ করতে শুরু করলো সোসাইটিতে, তত কিন্তু ডিপ্রাইভেশনের এই ফিলিংটা আসতে শুরু করলো। প্লাস এই ক্যাপিটাল ফর্মেশনের সাথে সাথে গ্যাপটা, একটা সোসাইটিতে যে গ্যাপ রয়েছে, ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ, এদের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা আস্তে আস্তে ওয়াইডেন্ড হতে শুরু করলো। তাহলে কি বলছে, যে যেখানে ডিমান্ড এন্ড সাপ্লাই এর
এই বেসিক যে ব্যাপারটা সেটা ঠিকঠাক ভাবে আমরা ফুলফিল করতে পারি না, তখন সেখানে দেখা যায় যে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্যাটাস খুব পুয়ার অবস্থায় প্রিভেল করে। তখন সেই সমস্ত রিজিয়ন গুলোকে, আশেপাশে যে সমস্ত জায়গায় ওই ডিমান্ড এন্ড সাপ্লাইটা ঠিকঠাক রয়েছে, তাদের রেসপেক্টে বলা হয় ইকোনমিক্যালি ডিপ্রাইভড রিজিয়ন। ওকে, আচ্ছা, এই যে ইকোনমিক ডিপ্রাইভেশনের কথা বলছি, সেখানে সেটার জন্য বেশ কিছু কজাল ফ্যাক্টরস, মানে বেশ কিছু কজ রয়েছে। এক একজন স্কলার্স এক এক রকম ভাবে কজ গুলোকে বলেছেন, তা আমি পুরোটাই একটা টেবিল করে দিয়ে দিয়েছি। ফার্স্ট কি বলছেন, poorly developed market and institutional systems, high dependency rate and relative unimportance given to aggregate demand। মানে বুঝতেই পারছো যে একটা মার্কেট যদি ঠিকঠাক ভাবে ডেভেলপ না হয়, যদি ঠিকঠাক ইনস্টিটিউশন না থাকে, মানে ধরো একটা একজন ফার্মার, একজন চাষি, সে ফার্ম করছে, সে কিছু কাল্টিভেট করছে, সে কিছু প্রোডাকশন করছে, বাট তারপরে যখন সেটা যখন মার্কেটাইজড করছে, তখন প্রপার ইনস্টিটিউশন নেই যে সেটাকে সে কিভাবে বেশি লোকের কাছে পৌঁছবে বা বেশি দাম পাবে বা আরো কি করে প্রোডাকশন বাড়াবে, সেই সমস্ত গাইডেন্স দেওয়ার জন্য তার প্রপার ইনস্টিটিউশনাল সিস্টেম যদি না থাকে, তাহলে ও কি করে পভার্টি থেকে বেরিয়ে আসবে। তো এটাও একটা ব্যাপার। প্লাস হাই ডিপেন্ডেন্সি রেট মানে একজনের ওপর ফ্যামিলি মেম্বার অনেকে যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে কিন্তু পার ক্যাপিটা ইনকামটা কমে যায়। একজন যদি 40,000 টাকা ইনকাম করে, কিন্তু তার বাড়িতে যদি 10 জন মেম্বার থাকে, তাহলে পার ক্যাপিটা ইনকাম যা দাঁড়ায়, সেই একজন ব্যক্তি যদি 40,000 টাকা ইনকাম করে আর তার বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে, তাহলে কিন্তু পার ক্যাপিটা ইনকাম তার থেকে অনেক বেশি দাঁড়ায়। তো এই ব্যাপারটাই হয় এখানে। যদি হাই ডিপেন্ডেন্সি রেট থাকে, পভার্টি কিন্তু আরো বেশি বেশি করে দেখতে পাওয়া যায়। রিলেটিভ আনইম্পর্টেন্স গিভেন টু এগ্রিগেট ডিমান্ড, ডিমান্ড বাড়লেও সেটাকে ইম্পর্টেন্স না দেওয়া এবং সেই অনুযায়ী খাদ্য বা অন্যান্য বেসিক নিডস যেগুলো রয়েছে সেগুলো সংস্থান না করা। তো এটা ছিল কেলির মতে। নেক্সট কি, দ্য লিমিটেড অর নো অ্যাক্সেস টু দ্য কমন প্রপার্টি। কমন প্রপার্টি মানে কি, রাস্তাঘাট, নানা রকমের ফেসিলিটিস, যার নানা রকমের কমন ফেসিলিটি যেগুলো গভর্নমেন্ট দেয়, সেইগুলো যখন অ্যাক্সেস করতে পারে না কোনো মানুষ বা কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো সোসাইটি বা কোনো ক্লাস, তখন সেখানে আস্তে আস্তে পভার্টি প্রিভেল করতে শুরু করে। নেক্সট কি, ল্যাক অফ অ্যাক্সেস টু রিসোর্সেস, ডিসইন্টিগ্রেশন অফ সোশ্যাল প্যাটার্নস। রিসোর্স তো আমি একটু আগেই বললাম, রিসোর্স কে অ্যাক্সেস করতে পারে না, সেটা কমন প্রপার্টি হতে পারে, ন্যাচারাল রিসোর্স হতে পারে। এমনিতেই যেহেতু পভার্টির মধ্যে তারা প্রিভেল করছে, সেজন্য এডুকেশনটাও তাদের খুব একটা ভালো থাকে না, স্কিলড ওয়ার্কার তারা হয় না। সেজন্য রিসোর্স কি করে বেশি করে, মানে খুব কম রিসোর্সকে বেশি করে ইউটিলাইজ করা যেতে পারে, বা কি করে ন্যাচারাল ল্যান্ড অ্যান্ড ওয়াটারকে ইউজ করে অনেক বেশি প্রোডাকশন করা যেতে পারে এগ্রিকালচার, সেই চিন্তা ভাবনাগুলো তাদের মধ্যে আসে না। তো তাই জন্য ল্যাক অফ অ্যাক্সেস অফ রিসোর্সও কিন্তু তারা দেখা যায় যে তাদের পভার্টিটা কিছুতেই তারা শেষ করতে পারছে না, সে পভার্টি অলওয়েজ থেকেই যাচ্ছে। নেক্সট কি, ডিসইন্টিগ্রেশন অফ সোশ্যাল প্যাটার্নস। ডিসইন্টিগ্রেশন অফ সোশ্যাল প্যাটার্নস মানে হচ্ছে মানে বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন রকম প্যাটার্ন আছে। যেমন ধরো আমাদের এখানে একটা অনেক প্রাচীন কাল থেকে চলে আসে যে সিস্টেম, যেমন কাস্ট সিস্টেম বা ধরো নানা রকমের সোশ্যাল সিস্টেম, যেগুলো কিনা অ্যাকচুয়ালি লোয়ার কাস্ট পিপলদের ডমিনেট করে রাখার টেন্ডেন্সি, তাদেরকে কিছু না দেওয়ার টেন্ডেন্সি, তাদেরকে হেও করার টেন্ডেন্সি, এরকমই এটা আমাদের এখানকার বললাম। সেরকমই ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে গেলে ব্ল্যাক এন্ড হোয়াইটরা ব্ল্যাকদের উপর ডমিনেট করার যে টেন্ডেন্সি, এইরকম ক্লাসের বিটুইন ক্লাসের মধ্যে প্যাটার্নের, সোশ্যাল প্যাটার্নের মধ্যে ডিফারেন্সিয়েশন সব জায়গাতেই আছে। এবং সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা ডমিনেন্ট, তারা কিন্তু যারা সাবঅর্ডিনেট, তাদেরকে সাবঅর্ডিনেট ফিল করানো, তাদেরকে তোমরা যে ছোট, তোমরা যে অ্যাকচুয়ালি আমাদের সমকক্ষ নও, এটা অলওয়েজ ফিল করে। এবং এই ফিলিং থেকে আস্তে আস্তে ওরা হেরে যেতে থাকে। মানে ফিলিং, হেরে যাওয়াটা একটা এমন ব্যাপার যে যদি আমি ভাবি হেরে যাবো না কিছুতেই, আমি চেষ্টা করতে থাকবো, কিন্তু আমি যদি একবার ভেবে নিই যে আমি হেরে গেছি, তখন আমি চেষ্টাটাও ছেড়ে দেবো, তখন আমি কিছুতেই আর এগোতে পারবো না। ল্যাক অফ স্ট্রং ন্যাশনাল অ্যান্ড লোকাল ইনস্টিটিউশনাল স্ট্রাকচার, এটা আমি একটু আগেই বললাম ইনস্টিটিউশনাল স্ট্রাকচার অভাবে কিভাবে হয়। ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, অবশ্যই তাই, তারা যে এগোতে পারে সেই অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে থাকে না। লিমিটেড অ্যাক্সেস টু পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড রিপ্রেজেন্টেশন, হ্যাঁ তাদের কি দরকার না দরকার, তাদের সোসাইটির রিপ্রেজেন্টেটিভরাই তো ভালো বলতে পারবে। একটা বাইরের অন্য সোসাইটি, যারা এগিয়ে যাওয়া সোসাইটি, তারা কি করে বুঝবে যে পিছিয়ে পড়া সোসাইটির কি দরকার? তো তাদের রিপ্রেজেন্টেশন ইন পলিটিক্যাল পাওয়ার একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট ব্যাপার। সার্টেন বিলিভস এন্ড কাস্টমস, কিছু কিছু বিলিফ থাকে, সেটা আমরা পরে দেখবো, যে যার জন্য ওরা আর এগোতে পারে না।
নেক্সট কি আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট একটা বিশাল বড় প্রবলেম, তার সাথে পপুলেশন গ্রোথ জড়িয়ে রয়েছে। জেন্ডার ডিফারেন্সিয়েশন, হ্যাঁ এটাও একটা ব্যাপার যে মেয়েদেরকে কোনো একটা বাইরের কাজে ইনভলভ হতে না দেওয়া বা আরো অনেক কিছু ব্যাপার। ওয়ার্ক প্লেসে জেন্ডার ডিফারেন্সিয়েশনটা এখন ভীষণ বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এতে কি হচ্ছে, যেহেতু এমনিতেই ওরা গরিব, সেখানে যদি সবাই মিলে এঙ্গেজ হয় একটা কোনো একটা কাজে, তাহলে ওদের আরেকটু ফ্যামিলির ইকোনমিক কন্ডিশনটা ভালো হতে পারতো। কিন্তু জেন্ডার ডিফারেন্সিয়েশনের জন্য মেয়েরা ইনভলভ হতে না পারলে তখন দেখা যাচ্ছে যে ওদের ফ্যামিলি আরো ইনকাম কমে যাচ্ছে। নেক্সট কি macro and micro linkages, transformation of rural assets into money, disadvantageous position of women in urban food and labor market. ম্যাক্রো এন্ড মাইক্রো লিঙ্কেজ মানে হচ্ছে ম্যাক্রো ইকোনমি এন্ড মাইক্রো ইকোনমি। মানে যদি আমরা দেখতে চাই, মানে ধরো ইন্ডিয়ার টোটাল ইকোনমি, তার সাথে একটা ছোট রুরাল ইকোনমি, এই দুটোর মধ্যে লিঙ্কেজ করে দেখা যাচ্ছে যে অনেক সময় ইন্ডিয়ার ইকোনমিকে বাড়াতে গিয়ে রুরালের ইকোনমিকে অনেক হ্যাম্পার করতে হচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরা যাক একটা কোথাও 3 ফসলি জমি আছে, সেখানে প্রচুর এগ্রিকালচার প্রোডাকশন হয়, কিন্তু সেটা খুব ভালো ওয়েল কমিউনিকেট, মানে কোনো ওয়েল ট্রান্সপোর্টেশন লিঙ্কেজেস এর সাথে সেই রিজিয়নটা কানেক্টেড। তো সেখানে গভর্নমেন্ট চুজ করলো যে আমি ওখানে ইন্ডাস্ট্রি করবো। তো ইন্ডাস্ট্রি করতে গেলে এগ্রিকালচারকে বাদ দিতে হবে, এগ্রিকালচার ল্যান্ড গুলো সব ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডে কনভার্ট হয়ে গেল। তো তাতে দেখা গেল আলটিমেটলি হয়তো ওখানকার লোকেরা যারা অ্যাকচুয়ালি স্কিল ছিল না, ট্রেন ছিল না, তারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার হিসেবেও কাজ করতে পারলো না। আবার এদিকে এগ্রিকালচার ল্যান্ডটাও তাদের চলে গেল। তো এতে কিন্তু দেখা গেল তারা যা কন্ডিশনে ছিল তার থেকেও আরো বাজে কন্ডিশনে চলে যেতে পারে। এছাড়া রুরাল অ্যাসেট ইনটু মানি, যেটা আমি একটু আগেই বললাম যে রুরাল অ্যাসেট, তার মধ্যে এগ্রিকালচার ল্যান্ড পড়ে, মাইন্স পড়ে, ফরেস্টস পড়ে, এই সমস্ত অ্যাসেটকে কিন্তু মানিতে কনভার্ট করার যে প্রসেসটা, তার মধ্যে দিয়েও তারা গরিব হয়ে যায়। ক্যাপিটালিস্টিক পিপল যারা, তারা আরো অনেক বেশি টাকা রোজগার করতে থাকে, কিন্তু যারা ওখানকার ইন্ডিজেনাস, যারা অ্যাকচুয়াল ওখানকার পিপল, তারা কিন্তু এটা থেকে খুব একটা লাভবান হয় না। উইমেনদের পজিশন নিয়ে একটু আগেই বললাম। নেক্সট কি পভার্টি, ট্রান্সফরমেশন অফ ফার্মল্যান্ড ইনটু আরবান ল্যান্ড, চেঞ্জ ইন দ্য লেবার ফোর্স পার্টিসিপেশন প্যাটার্ন, এই তিনটেই আমি এক্ষুনি বলে দিয়েছি। ওপেনিং টু দ্য এলিমেন্টস অফ দ্য এক্সোজেনাস শকস, হ্যাঁ এটাও একটা ব্যাপার। এই যে আমি ক্যাপিটালিস্টিক কথাটা বললাম, তো তারা আস্তে আস্তে যত রুরাল ইকোনমিটা তাদের কাছে ওপেন হয়ে যায়, তো তারা খুব ইজিলি তাকে যতটা পারে কিভাবে, মানে যদি কোনো ঠিকঠাক গভর্নমেন্টের পলিসি না থাকে, তখন ক্যাপিটালিস্টিক মাইন্ডেড যারা পিপল রয়েছে, তারা কিন্তু যতটা সম্ভব পারে ন্যায্য দাবি না মেনে গরিব লোকদের, মানে পুয়ার পিপলদের যে অ্যাকচুয়ালি দরকার, যতটা টাকা দেওয়া দরকার বা যতটা স্যালারি দেওয়া দরকার, সেগুলো ন্যায্য ভাবে না করে তাদেরকে ঠকিয়ে অনেক লাভ করে নেয়। তো যাই হোক, নেক্সট হচ্ছে ডাইভার্সন অফ মিন অফ আর্নিং ফ্রম এগ্রিকালচার টু নন ফার্ম অ্যাক্টিভিটিস, লো হাউস হোল্ড ইনকাম। হ্যাঁ এটা তো বটেই, এটা এগ্রিকালচার টু নন ফার্ম অ্যাক্টিভিটিস একটু আগেই বললাম, এইভাবে চেঞ্জ হচ্ছে, রুরাল রিসোর্সকে অন্যদিকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। সেলিং অ্যাসেটস লাইক ল্যান্ড এন্ড লাইফ স্টক, হ্যাঁ পভার্টি এমন একটা ব্যাপার, আমি পরে পড়াবো পভার্টি সাইকেল। এই মধ্যে ঢুকে গেলে মানুষ দারিদ্রতার জন্য, পভার্টির জন্য সে তখন অনেক রকম অ্যাসেট সেল করতে থাকে, যেটুকু হয়তো তাকে একটু হলেও স্বাচ্ছন্দ্য দিচ্ছিল, একটু হলেও সে ভালো থাকছিল, যার জন্য সেই ল্যান্ড, সেই লাইফ স্টক মানে পশু পাখি যা পালন করতো, সেগুলো ওরা বিক্রি করতে বাধ্য হয়, ল্যান্ড বিক্রি করতে বাধ্য হয়। তাতে কিন্তু তাদের আরো ইকোনমিক ডিপ্রাইভেশন আরো বাড়তে থাকে। নেক্সট কি price change of certain community affecting the economy of people, economic recession, technological changes, a major change in government policy decision, a major political turnover, হ্যাঁ এগুলো একদমই ঠিক। প্রাইস যদি হঠাৎ করে খুব বেড়ে যায়, ইনফ্লেশন যদি চলে আসে, গরিব মানুষেরা তখন আর কিছু কিনে খেতে পারে না, তখন সেটাতে আরো তারা ইকোনমিক ডিপ্রাইভড হয়ে যায়। ইকোনমিক রিসেশন যদি আসে, এমপ্লয়েড পার্সনরা আনএমপ্লয়েড হয়ে যায়, তাতে আরো ইকোনমিক ডিপ্রাইভেশন বাড়ে। টেকনোলজিক্যাল চেঞ্জেস, হঠাৎ করে একরকম টেকনোলজি থেকে আরেক রকম টেকনোলজিতে এলে মানুষ কোপ আপ করতে পারে না নতুন টেকনোলজির সাথে সহজে, তখন কিন্তু ইকোনমিক ডিপ্রাইভেশন আসতে পারে। পলিসি যদি গভর্নমেন্ট হঠাৎ করে একটা নতুন পলিসি নিল, তখন ইকোনমিক ডিপ্রাইভেশন আসতে পারে। পলিটিক্যাল টার্নওভার হলে তাদের একরকম মাইন্ডসেট ছিল আগের জনের, পরের জনের অনেক অন্যরকম মাইন্ডসেট হতে পারে, এর জন্য ইকোনমিক ডিপ্রাইভেশন আসতে পারে। তাহলে এই গেল আমাদের ইকোনমিক ডিপ্রাইভেশন। এবার চলে যাই পভার্টিতে। আচ্ছা, হোয়াট ইজ পভার্টি? Poverty is that even when people have food, clothes and shelter,
Economic problems lead to a deterioration of social relations and participations. Being poor is about not being able to partake in society on equal terms with others and therefore in the long run being excluded by fellow citizens. মানে পভার্টিটা এমন একটা ব্যাপার যখন মানুষের ফুড, ক্লোথস এন্ড শেল্টার, আমি একটু আগেই বলছিলাম যে তিনটে আমাদের বেসিক নিড রয়েছে, খাদ্য, বস্ত্র, সংস্থান মানে বাসস্থান। তো এই তিনটে জিনিস যদি না থাকে, মানুষ আস্তে আস্তে দেখা যায় নানা রকমের ইকোনমিক প্রবলেম আসতে থাকে এবং তাদের আস্তে আস্তে নানা রকম সামাজিক সোশ্যাল রিলেশন বলো বা সামাজিক বিভিন্ন কালচারে পার্টিসিপেশন বলো, সেগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং সেগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে। তো তাতে কি হয়, আস্তে আস্তে যে আমি গরিব, আমি যে পুয়ার, এই ধারণাটা, মাইন্ডসেটটা আস্তে আস্তে মাথায় একদম গেঁথে যায়। তো তখন কি হয়, একটা মানুষ বা একটা যে কোনো একটা ইন্ডিভিজুয়াল আস্তে আস্তে সেই মেন্টাল একটা ব্যারিয়ার থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারে না, তখন সে কারোর সাথে ঠিকঠাক ইকুয়ালি মিশতে পারে না এবং আস্তে আস্তে তারা ফেলো সিটিজেন্স যারা ছিল, তার আশেপাশে যারা ছিল, তাদের থেকে এক্সক্লুডেড হতে থাকে। তাহলে তাদের মতন যারা, তাদের সাথে শুধু মিশতে থাকে কিন্তু বাকিদের সাথে আর মিশতে পারে না। তখনই তারা নিজেদেরকে পুয়ার বলে ভাবতে শুরু করে এবং সেই আইডিয়াটা, পুয়ারের আইডিয়াটা তখন ওখান থেকেই আসে। আচ্ছা, নেক্সট কি, ইকোনমিক হার্ডশিপ অ্যাফেক্টস দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ। ইকোনমিক হার্ডশিপ তো অবশ্যই বিভিন্ন ধরনের অর্থনৈতিক নানা রকম হার্ডশিপ, অবশ্যই মানে হার্ডশিপ মানে এখানে কি, টাকা রোজগার করার যে প্রবলেমস, আনএমপ্লয়মেন্ট, এই সমস্ত কজেস গুলো যেগুলো আমি একটু আগেই দেখলাম, সেগুলো তো সব হার্ডশিপ। সেগুলো কিন্তু যদি থাকে লাইফে, তাহলে স্ট্যান্ডার্ড অফ লাইফ রিডিউস করবে, কনজাম্পশন প্যাটার্ন, হাতে তো টাকা পয়সাই নেই, তাহলে সে কনজাম্পশন করবে কি করে, সে কিছু কিনবে কি করে, কনজাম্পশন প্যাটার্ন এফেক্টেড হবে। লেজার টাইম অ্যাক্টিভিটিস, হ্যাঁ অবশ্যই তাই। এই যে আমরা লেজার টাইমে হয়তো কোনো একটা শপিং মলে ঘুরতে যাচ্ছি বা কোনো একটা সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছি, সেগুলো সে করবে কি করে, তার হাতে তো টাকা পয়সাই নেই, সে বেসিক যে নেসেসারি যেগুলো, বেসিক নিডস যেগুলো, সেগুলোই সে করতে পারছে না, তাহলে সে কি করে লেজার টাইম অ্যাক্টিভিটিস করবে। তো পভার্টি তাহলে কি হলো, পভার্টি ইজ রিভিলড বাই নট হ্যাভিং অ্যাপ্রোপ্রিয়েট ক্লোথস অর আ কার, by not being able to afford vacation trips, visit to the restaurant or hosting dinner parties. In short, low income prevent the poor from living a life in a decent। আচ্ছা, তার মানে কি হলো, পভার্টি মানে এটা নয় যে আমার কাছে হয়তো খুব দামি জামা কাপড় নেই বা হয়তো খুব আমি রোজ রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার খেতে পারছি না, ভ্যাকেশন ট্রিপে যেতে পারছি না, বাট এটা নয়। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো একটা ডিসেন্ট লাইফ লিড করতে গেলে আমার যেটুকু দরকার সেটুকু কিন্তু পাওয়া না গেলে তাকে বলে পভার্টি। দেখবে অন্য বস্ত্র সংস্থান, আমি একটু আগে যেটা বললাম, ফুড, ক্লোথস এন্ড শেল্টার, এই তিনটে থাকলে যেটা ডিসেন্ট লাইফ লিড করা যায় তা নয়। একদম ঝুপড়ি ঘরে যে আসে সেও হয়তো কিছু একটা কোনো মতে খেয়ে দিয়ে বেঁচে থাকে একটা ঝুপড়ি ঘরের মধ্যে, কিন্তু সেটাকে কি একটা ডিসেন্ট লাইফ বলা চলে? সেটা একটা ডিসেন্ট লাইফ নয়। তাই জন্য সেটা অবশ্যই একটা পভার্টির একটা এক্সাম্পল, একটা এক্সট্রিম পভার্টির এক্সাম্পল। আচ্ছা, একটু দেখে নিই পভার্টি ডেফিনিশনটা বেশ কিছু অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করে একটু চেঞ্জ হয়েছে। এক একটা অ্যাপ্রোচ এক এক রকম পভার্টি ডেফিনিশন দিয়েছে। যেমন ফার্স্ট অ্যাপ্রোচ কি, অ্যাবসলিউট পভার্টি অ্যাপ্রোচ। কি বলছে পভার্টি ডেফিনিশন? Poverty as a consequence of deficiency in the provision of goods, মানে কি অ্যাভেলেবল, প্রভিশন অফ গুডস মানে কি ধরনের জিনিসপত্র অ্যাভেলেবল, তাদের ডেফিসিয়েন্সি যদি কারোর লাইফে থাকে তখন তাকে বলা হবে পভার্টি। এদের ইন্ডিকেটর কি দেওয়া হলো, ইনকাম, হেলথ কেয়ার সার্ভিসেস, শেল্টার, অ্যাকোমোডেশন। আচ্ছা, নেক্সট কি, রিলেটিভ পভার্টি অ্যাপ্রোচ। রিলেটিভ মানে এখানে একটা কম্পারিজন চলে আছে। অ্যাবসলিউট মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি যেটা নেই, সেই যেটা নেই তার রেসপেক্টে অ্যাবসলিউট, মানে নেই তো নেই, এরকম নয় যে আমি কারোর সাথে কম্পেয়ার করছি যে ওর আছে আমার নেই, তার মানে কি যেটা ওর আছে সেটা আমার নেই বলে আমি গরিব, সেটার ব্যাপারটা নয়। কিন্তু রিলেটিভে সেটা চলে আসে একটা কম্পারিজনের পার্সপেক্টিভে। পভার্টি অ্যাজ অ্যান আউটকাম অফ ডিপ্রাইভেশন অ্যান্ড ল্যাক অফ রাইট। এখানে ডিপ্রাইভেশন কথাটা চলে আসে যে ওর মানে একজনের আছে একজনের নেই, তাহলে আমি ডিপ্রাইভড, ও কিন্তু প্রিভিলেজড। তো এই যে ব্যাপারটা, এটা চলে আসে রিলেটিভ পভার্টিতে। এখানে কি কি, income earned, income from sale of assets, income from productive activities, control of resources. Next কি বলছে, capability approach। এখানে কি, poverty as a result of inadequate capability। হ্যাঁ অবশ্যই তাই, আমার কতখানি সামর্থ্য আছে সেই সামর্থ্যের উপর ডিপেন্ড করে পভার্টি। আমার যদি সামর্থ্য ঠিকঠাক সাফিসিয়েন্ট না হয়, ইট ইজ নট সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট,
তাহলে তার রেজাল্টে কিন্তু পভার্টি আসবে। সামর্থ্য মানে এখানে অনেক কিছু, এখানে আমার ইকোনমিক সামর্থ্য রয়েছে, এখানে আমার নানা রকমের মানে একটু ভালো থাকার জন্য যেটুকু আমাকে ব্যয় করতে হয়, যেটুকু টাকা আমাকে খরচা করতে হয়, তার সামর্থ্য এখানে ইনক্লুডেড। দেখো এখানে ইন্ডিকেটর কি কি বলছে, মার্কেট ফর গুডস, মার্কেট ফর লেবার্স, বেনিফিটস ডিরাইভড ফ্রম লেবার। এই তিনটে ইন্ডিকেটর দিয়ে এই পভার্টিকে মেজার করা সম্ভব। নেক্সট কি, socio-economic exclusion derived from the vulnerability and short term shocks। এই অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করে poverty as an outcome of social and economic exclusion and disenfranchisement। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যখন ইকোনমিক এক্সক্লুশন হতে থাকে, সোশ্যাল এক্সক্লুশন হতে থাকে, আমি একটু আগেই বলছিলাম মানুষের মেন্টাল একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়, তো সেই সোশ্যাল এক্সক্লুশন থেকে এটাকে পভার্টি বলে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যখন দেশভাগ হয়, যখন যারা বাংলাদেশ মানে এখন যেটা বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান থেকে যারা ভারতের দিকে চলে আসে, তো তারা তখন হঠাৎ করে, তারা আগে হয়তো গরিব ছিল না, তারা হয়তো মোটামুটি ডিসেন্ট লাইফ লিড করতে পারতো, কিন্তু হঠাৎ করে এখানে এসে এক্সট্রিম পভার্টির মধ্যে পড়ে যায়। তো সবার হয়তো এই প্রবলেমটা হয়নি, কিন্তু অনেকেই এই প্রবলেমটা ফেস করে। এখানকার যাদেরকে এই প্রবলেমটা মানে যারা অ্যাকচুয়ালি দেশভাগের জন্য এফেক্টেড হয়নি, যারা অ্যাকচুয়ালি ওই পূর্ব পাকিস্তান থেকে আসেনি, তারা কিন্তু যারা আসলো তাদেরকে খুব মানে এক্সক্লুড করে রাখে, মানে খুব সোশ্যালি এক্সক্লুড করে রাখে এবং তাদেরকে হেয় করতে থাকে, তাদেরকে নানা জায়গায় তাদেরকে হেয় করে। তো এই ক্ষেত্রে তখন দেখা গেছিল অনেক জায়গাতেই যারা এইভাবে ওখান থেকে এসেছিল এবং যারা যেটাকে আমরা বলি বাঙাল ভাষা, কোট আনকোট বাঙাল ভাষা, সেই ভাষায় কথা বলতো, তো তাদেরকে অনেক রকম ভাবে কেউ করা হয়েছিল। তো যাই হোক, তো এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ সোশ্যাল এন্ড ইকোনমিক এক্সক্লুশন। যদিও ইকোনমিক এক্সক্লুশন এই ক্ষেত্রে ঘটেনি, এক্ষেত্রে গভর্নমেন্ট খুব চেষ্টা করে ঠলে এখন আমরা আর এই এক্সক্লুশনটা আমরা দেখতে পাই না, এখন সবাই মিলেমিশে গেছে এতগুলো বছর পর, 70 বছর পর, এখন আর এই প্রবলেমটা নেই। কিন্তু একদম ভেরি ফার্স্ট ডেতে কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করেছিল। নেক্সট কি, নেক্সট হচ্ছে ডেফিনেশন অফ পভার্টি ইন ইন্ডিয়া। ভারতে যখন পভার্টি ডেফিনিশন দেওয়া শুরু হলো, তখন পভার্টি ডেফিনিশন আমরা পরে পড়বো, পভার্টি ডেফিনিশন এখানে পভার্টি লাইনের উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছিল। কি বলা হলো, ফার্স্ট পভার্টি ডেফিনিশনটা দেওয়া হয়েছিল মিড 1970 তে, when the first poverty line was created by the erstwhile planning commission। তখন প্ল্যানিং কমিশন ছিল, এখন আর প্ল্যানিং কমিশন বলে নেই কিছু, তার বদলে এখন এসেছে নীতি আয়োগ। যাই হোক, তখন প্ল্যানিং কমিশন যে মাপকাঠিটা, যে মেজারমেন্ট, যে একটা একটা স্কেল বেঁধে দিল, সেই স্কেলটা কি, it was based on minimum daily requirement of 2400 and 2100 calories for an adult in rural and urban areas respectively। ওনারা বললেন খাবার কতখানি সে ইনটেক করছে তার উপর ভিত্তি করে পভার্টি লাইন হবে। আর রুরাল এরিয়াজে যেহেতু ফিজিক্যাল লেবারটা বেশি দিতে হয়, সেই জন্য ওখানে একটু বেশি রাখলেন 2400 ক্যালোরিজ, আর আরবান এরিয়াজে 2100 ক্যালোরি। এইটুকু যারা ডেলি নিতে পারছে না তারা হলো পভার্টি লাইনের নিচে থাকবে, যেটাকে আমরা বলি বিলো পভার্টি লাইন, আর যারা এইটুকু নিতে পারছে তারা থাকবে পভার্টি লাইনের ওপরে। কিন্তু এই ফর্মুলাটা অনেক ক্রিটিসাইজ হয়েছিল এবং তারপরে দেখা গেল যে এই ফর্মুলাটাতে আর দেওয়া হলো না, এবং তারপরে গিয়ে নেক্সট আরেকটা যেটা এলো, সেখানে কিন্তু আস্তে আস্তে এলো 2000 সালে, এবং তখন পভার্টি লাইন নতুন ভাবে ফিক্স করা হলো, এবং সেখানে তখন মনিটারি দিক থেকে ফিক্স করা হলো। সেখানে বলা হলো রুরাল এরিয়াতে যে 328 রুপিস আর্ন করতে পারছে না, বা আরবান এরিয়াতে 454 রুপিস আর্ন করতে পারছে না, তারা বিলো পভার্টি লাইন সেকশনে পড়বে, পভার্টি লাইনের তলায় থাকবে, মানে তাদেরকে আমরা পুয়ার বলে আইডেন্টিফাই করব। আগেরটা ছিল খাবারের উপর ডিপেন্ড করে, কত ক্যালোরি সে ইনটেক করছে তার উপর ডিপেন্ড করে, এরপর এলো মানিটারি দিক থেকে, মানিটারি মানে কত সে আর্ন করছে, আর্নিং এর উপর ডিপেন্ড করে। নেক্সট কি বলছে, some modifications were made considering other basic requirements of the poor such as housing, clothing, education, health, sanitation, conveyance, fuel, entertainment, etc. মানে এই যে সেকেন্ড 2000 এ যে পভার্টির যে ডেফিনিশনটা দেওয়া হলো, এখানে শুধুমাত্র আর্নিংই না, তার সাথে দেখা হলো যে হাউজিং, ক্লোদিং, এডুকেশন, হেলথ, স্যানিটেশন, কনভেন্স, ফুয়েল, এন্টারটেনমেন্ট, এই সমস্ত কন্ডিশন গুলো কিরকম রয়েছে, এই কন্ডিশন গুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু বিলো পভার্টি লাইনের আন্ডারে যে মানুষরা পড়বে তাদের পভার্টি বা তার অ্যাকচুয়ালি পুয়ার কিনা সেটা ডিফাইন করা হবে বলে
ঠিক করা হলো। আচ্ছা, এরও পরে দেখা গেল তেন্ডুলকর কমিটি বলে একটা কমিটি 2009 এবং তারপর রঙ্গরাজন কমিটি 2014 এ আরেকবার নতুন করে রিভাইজ স্কিম তৈরি করলেন এবং তারা বললেন যে এক্সপেন্ডিচারটা ডেইলি যদি পার ক্যাপিটা এক্সপেন্ডিচার, এখানে আর আয় না, আগেরটা ছিল ইনকাম, এবার বললেন যে না ব্যয়, প্রত্যেক দিন যদি রুরাল রিজিয়নে পার ক্যাপিটা এক্সপেন্ডিচার ₹27 হয় আর আরবানে যদি 33 হয় তাহলে তারা বিলো পভার্টি লাইনে পড়বে। মানে 27 টাকা প্রতিদিন সে এক্সপেন্স করতে পারছে, যারা করতে পারবে না তারা পড়বে পভার্টি লাইনের তলায়, মানে তারা হবে পুয়ার। তো এইভাবে তারা দেখা গেল 22% পপুলেশন বেরোলো যারা পভার্টি লাইনের নিচে ছিল, মানে পুরো টোটাল ইন্ডিয়ার 22% পপুলেশন 2009 এ পভার্টি লাইনের নিচে পাওয়া গেল। কিন্তু এটাও অনেক ক্রিটিসাইজড হয়েছিল এবং তারপরে এটা আরো মডিফাইড হয়েছিল। পরে গিয়ে রঙ্গরাজন কমিটি এটাকে, এই লিমিটটাকে, ওরাও এক্সপেন্ডিচারই আগে রেখেছিল কিন্তু এই লিমিটটাকে আরো বাড়িয়ে দিল। রুরাল রিজিয়নের জন্য 32 রুপিস অ্যান্ড আরবান রিজিয়নের জন্য 47 রুপিস এরা লিমিট ফিক্স করলো। তো তারপরে দেখা গেল এখন অব্দি এটাই চলছে, এরপরে আর কোনো চেঞ্জ আসেনি। এখন প্ল্যানিং কমিশন এখন আর নেই, এখন নীতি আয়োগ হয়ে গেছে। নীতি আয়োগ পভার্টি লাইন বা পভার্টি রেশিও বা পভার্টি বিলো পভার্টি লাইন কতজন মানুষ এখন রয়েছে, কত পার্সেন্টেজ রয়েছে, তাদের কিরকম ইমপ্রুভমেন্ট হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, সেই সমস্ত রকম স্যাম্পল সার্ভে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস দিয়ে করা এবং প্রত্যেক বছর এই রিপোর্ট বেরোয়। আচ্ছা, এবার দেখা যাক কি কি ডেফিনিশন, মানে কি কি ডাইমেনশনস এন্ড অ্যাপ্রোচেস রয়েছে পভার্টি। ফার্স্ট অ্যাপ্রোচ হলো অ্যাপ্রোচ অফ অবজেক্টিভ পভার্টি। অবজেক্টিভ পভার্টি কি? অবজেক্টিভ ওরিয়েন্টেড যখন কাজ হয়। অবজেক্টিভ ওরিয়েন্টেড মানে কি? মানে অবজেক্টিভ থাকবে কোনো একটা, যে কিছু ইনকাম করছে না কিছু এক্সপেন্স করছে, এই ধরনের অবজেক্টিভ নিয়ে যখন একটা পভার্টিকে ডিফাইন করা হয় তখন তাকে বলা অবজেক্টিভ পভার্টি। দেখো আমি লিখেছি which gives them a high degree of objectivity. The most commonly used variables are household income and expenditure. যখন কিছু একটা অবজেক্ট থাকে মানুষের, অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হলো যে কত সে আয় করছে বা কত সে ব্যয় করছে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, এই দুটোর উপর ডিপেন্ড করে অবজেক্টিভ পভার্টিকে আমরা ডিফাইন করি। এর আবার দুটো টাইপস আছে, সাব টাইপস আছে পভার্টি। First one is absolute poverty and the second one is relative poverty. Absolute poverty কি? It is defined as a situation in which the individual's basic needs are not covered. In other words, there is a lack of basic goods and services. মানে ব্যাপারটা আমি ওটা একটু আগে বলছিলাম, তার আগের স্লাইডটায় বলছিলাম যে যখন অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালের বেসিক নিড যখন কভার্ড হয় না অ্যাবসলিউট পভার্টি তখন দেখা যায়। মানে যে তিনটে বেসিক নিড আমি বারবার বলছি, ফুড, হাউজিং, ক্লোথস, এই তিনটে বেসিক নিড যদি না থাকে তখন তাকে বলা হবে অ্যাবসলিউট পভার্টি। অ্যাবসলিউট পভার্টি এমন একটা কনসেপ্ট যেটা ইন্ডিয়াতেও যা কনসেপ্ট, আমেরিকাতেও তাই কনসেপ্ট, ইউরোপেও তাই কনসেপ্ট। যে মানুষটা ইন্ডিয়াতে প্রপার ফুড সে পায় না, প্রপার হাউজিং তার নেই, প্রপার ক্লোথস তার পরার নেই, সে ইন্ডিয়াতেও তাকে পুয়ার বলে বলা হবে। সে সেই রকমই কোনো মানুষ যদি আমেরিকান হয় যার যদি ফুড ইনটেক করার মতন ফুড না থাকে, হাউজিং না থাকে, ক্লোথ না থাকে, তাহলে তাকেও বলা হবে সে অ্যাবসলিউট পভার্টির আন্ডারেই রয়েছে, সে অ্যাবসলিউটলি পুয়ার। বোঝা গেল? তাহলে এইখানে এটা আমি দেখো রয়েছে এখানে যে a person who is considered poor under this criterion is classified in the same way throughout the world. যে এই absolute poverty আন্ডারে poor হবে সে throughout the world poor বলে তাকে বলা হবে। আচ্ছা, absolute poverty কিন্তু এমন একটা ফেনোমেনা যেটা টাইমের সাথে চেঞ্জ হয় না তা নয়, টাইমের সাথে সেটা চেঞ্জ হতে পারে। আজকে একটা মানুষ absolute poverty তে রয়েছে, কালকে সে ওখান থেকে বেরিয়ে আসতে পারে, সে একটু হলেও তার ডেভেলপমেন্ট হতে পারে। আচ্ছা, অ্যাবসলিউট পভার্টি যদি বেরিয়ে না আসে, মানে এটা ব্যাপারটা এরকম ভাবে দেওয়া হয় ডাইনামিক পভার্টি আর লং টার্ম পভার্টি। ডাইনামিক পভার্টি হচ্ছে যেটা মানে যে যখন পভার্টি মেজারমেন্টটা হচ্ছে সেই বছর এবং তার ঠিক দুটো আগের বছর, মানে মোট 3টে বছর ধরে সে যদি ওইভাবে গরিব থাকে তাহলে তাকে বলা হয় লং টার্ম পভার্টি। কিন্তু যদি 3টে বছরে তার একটু হলেও ডেভেলপমেন্ট হয় তখন তাকে বলা হয় ডাইনামিক পভার্টি। এটা অ্যাবসলিউট পভার্টিরই আবার দুটো করে ভাগ। নেক্সট কি? রিলেটিভ পভার্টি। রিলেটিভ পভার্টিতে কি বলছে? A person is considered poor when they are in the clearly disadvantaged situation either financially or socially.
মানে একজনের সাথে তুলনা করে, মানে অন্য একটা সোসাইটির সাথে তুলনা করে যখন দেখা হয় যে কোনো একটা পার্সন সে পুয়ার কিনা, তার অন্য সোসাইটির রেসপেক্টে সে পুয়ার কিনা ফিনান্সিয়ালি বা সোশ্যালি, তখন তাকে বলা হয় রিলেটিভ পভার্টি। This idea of poverty is closely linked to the notion of inequality. Inequality এমন একটা ব্যাপার, সকলের ইনইকুয়ালিটি কথাটার মানে কি, সকলের মধ্যে ইকুয়ালিটি না থাকা। তো সকলের মধ্যে ইকুয়ালিটি না থাকাটা আমি কিভাবে বুঝছি, যে কারোর মধ্যে তো অবশ্যই আছে, তাই তো আমি বলছি যে সকলের মধ্যে নেই। তো এই জন্য ব্যাপারটা কম্পারিজনের জায়গায় চলে আসে, যে কারোর মধ্যে আছে কারোর মধ্যে নেই, তখনই ইনইকুয়ালিটিটা চলে আসে। আচ্ছা, এই যে ক্লাসিফিকেশনটা, এই ক্লাসিফিকেশনটা ডিপেন্ডস অন দ্য ডিগ্রি অফ ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি আন্ডার স্টাডি অ্যান্ড ক্যান নট বি ট্রান্সফার টু আ ডিফারেন্ট সোসাইটি। যেটা আমি একটু আগে বললাম যে অ্যাবসলিউট প্রপার্টির ক্ষেত্রে যে লোকটা অ্যাবসলিউটলি পুয়ার বলে আইডেন্টিফাইড হবে, সে সব পুরো ওয়ার্ল্ডেই অ্যাবসলিউটলি পুয়ার বলে আইডেন্টিফাইড হবে। বাট রিলেটিভলি পুয়ার যারা, তারা আজকে ইন্ডিয়াতে যদি তাকে পুয়ার বলা হয়, সে আমেরিকাতে হয়তো পুয়ার নাও হতে পারে, বা আমেরিকাতে, উল্টোটা বললাম, ভুল বললাম আমি একটু, আমেরিকাতে যে পুয়ার, তার যে ওখানে যে পভার্টি লাইনের যে ডেফিনিশন, সেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে পুয়ার নাও হতে পারে। আমেরিকার পুয়াররা ইন্ডিয়াতে হয়তো দেখা যাবে মধ্যবিত্ত বা মিডল ক্লাস। তো সেই জন্য এই রিলেটিভ পভার্টির আইডিয়াটা নেশন টু নেশন, স্টেট টু স্টেট ভ্যারি করে। নেক্সট কি সাবজেক্টিভ পভার্টি। সাবজেক্টিভ পভার্টি কি জিনিস? Subjective poverty studies are based on the perception that individuals or households themselves have of their situation. In the analysis of subjective poverty, information on the opinion of individual and households and their situation is used. Subjective মানে আগেরটা ছিল অবজেক্টিভ, যে কে কত আয় করছে, কে কত ব্যয় করছে। বাট সাবজেক্টিভ মানে এখানে যার উপর স্টাডিটা করা হচ্ছে, কোনো একটা ইন্ডিভিজুয়াল বা কোনো একটা সোসাইটির উপর তো স্টাডিটা করা হচ্ছে, প্রপার্টি স্টাডিটা, সেই হচ্ছে, তাকে কনসিডার করতে হবে, তার মতামত জানতে হবে, তাই এর নাম সাবজেক্টিভ পভার্টি। যে সাবজেক্ট, যার উপর কাজটা করা হচ্ছে, তার মতামতটাই এখানে নেওয়া হবে, তাই এটার নাম সাবজেক্টিভ পভার্টি অ্যাপ্রোচ। সাবজেক্টিভ পভার্টিতে আবার সরি, হ্যাঁ, সাবজেক্টিভ পভার্টি অ্যাপ্রোচ। আচ্ছা, next হচ্ছে this way of understanding poverty influences the subjective view that in households have of their financial situation as opposed to the objective focus. মানে কে কত আয় করলো বা ব্যয় করলো সেটা না দেখে, সেই মানুষের, সেই একটা বাড়ির মানুষেরা কি মনে করছে নিজেদের ফিনান্সিয়াল স্ট্যাটাস কে, যে তারা অ্যাকচুয়ালি পুয়ার না মিডল ক্লাস, না কি কোন ক্লাসে তারা নিজেরা বিলং করছে, সেটা তাদের মতামত অনুযায়ী সাবজেক্টিভ পভার্টিকে ডিফাইন করতে হয়। নেক্সট কি মাল্টি ডাইমেনশনাল পভার্টি। মাল্টি ডাইমেনশনাল পভার্টি হলো, বুঝতেই পারছো ওখানে অনেকগুলো ডাইমেনশন রিলেটেড থাকে। It influences the subjective view that households have of their financial situation as opposed to the objective focus that only uses observable and measurable variables. হ্যাঁ, এটা অনেকটা ওই সাবজেক্টিভ পভার্টির মতোই, এখানে অনেক রকম মাল্টি ডাইমেনশন থাকে। অ্যাকচুয়ালি ধরো আমি হয়তো বেসিক নিডস গুলো পূরণ করতে পারছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, তাই আমি ঠিকঠাক বড় লোক নই, আমার যদি পয়সা থাকতো আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারতাম। তো এই যে ফিলিংটা, এই ফিলিংটা কিন্তু হচ্ছে ওয়ান টাইপ অফ মাল্টি ডাইমেনশনাল ডিপ্রাইভেশন। যে মানে ভালো থাকার তো কোনো শেষ নেই, এই শেষ নেওয়াটা থেকে, না থাকাটা থেকে যখন অনেক রকম ডাইমেনশনস চলে আসে, তখন সেটা চলে আসে মাল্টি ডাইমেনশনাল ডিপ্রাইভেশন। তারপর দেখো এখানে কি বলছে, দিস সার্ভিস obviously do not collect information on homeless people or those living in institutions. এটা অবশ্য ঠিক যে এতক্ষণ ধরে পভার্টি যত স্টাডির কথা বললাম, সেগুলো কিন্তু একটাও বা এই সাবজেক্টিভ এন্ড মাল্টিডাইমেনশনাল পভার্টি, এই দুটো কিন্তু একটাও হাউস হোল্ড ছাড়া কোনো হোমলেস পিপল বা কোনো অনাথ আশ্রমে থাকা বাচ্চারা বা কোনো বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধা, এদের উপর করা হয় না। তো সেই জন্য তাদের পার্সপেক্টিভ অন লাইফ, তাদের পার্সপেক্টিভ অন পভার্টি, এগুলো আমরা জানতে পারি না, শুধুমাত্র কোনো একটা হাউস হোল্ডের উপরেই এই সার্ভে গুলো করা হয়, তাই এই সার্ভে গুলো রেজাল্টে ইনকমপ্লিট বলা যেতে পারে। আচ্ছা, এবার চলে আসি হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ পভার্টি। এটা খুব সোজা ব্যাপার, ক্লাইমেটিক ফ্যাক্টরস, এগুলো ছোট থেকেই পড়ে আসছো। পভার্টি যখন প্রিভেল করবে, তখন হিট বা খুব ঠান্ডা বলো, টেম্পারেচারটা, অ্যাকচুয়ালি টেম্পারেচার যদি খুব এক্সেসিভ টেম্পারেচার বেশি হয়ে যাবে, এক্সেসিভ কম হয়ে যায়, দুটোই কিন্তু কোন একটা রিজিয়নের লোকদের তখন বেশি লেবার
ইউজ করে কোনো কাজ করতে বাধা দেয়, তখন তারা অ্যাকচুয়ালি আর ইকোনমিক্যাল কোনো কাজে পার্টিসিপেট করতে পারে না, এবং তাতে আস্তে আস্তে তাদের ইকোনমিক কন্ডিশন খুব একটা বেটার না হয়ে আস্তে আস্তে কমে যেতে থাকে। এছাড়া ন্যাচারাল ক্যালামিটিস আছে, যেমন নানা রকমের ফ্লাড হতে পারে, তারপরে আর্থকোয়েক হতে পারে, সাইক্লোনস হতে পারে, যেগুলো অ্যাকচুয়ালি হেভি ড্যামেজ করে এগ্রিকালচার ফিল্ডের ওপর। এগ্রিকালচার ফিল্ডে অনেক কষ্ট করে ওরা ফসল ফলানোর চেষ্টা করে চাষিরা, তো সেটাও যদি নষ্ট হয়ে যায় জমির ওপরই, যেটা এই বছর 2019-এ প্রচন্ড হয়েছিল, ন্যাচারাল ক্যালামিটিস এর জন্য ভীষণ ভাবে ফসল খেতে নষ্ট হয়েছে। তো তার জন্য যদি হয় তখন কিন্তু পভার্টি মানে সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে গিয়ে উল্টে আরো সে একটা কি বলবো আরো একটা পুয়ার সিচুয়েশনের মধ্যে সেই ফ্যামিলি বা সেই ইন্ডিভিজুয়াল পড়ে যায়। নেক্সট কি ডেমোগ্রাফিক ফ্যাক্টরস। ডেমোগ্রাফিক ফ্যাক্টরের মধ্যে মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো র্যাপিড পপুলেশন গ্রোথ, যেটা আমি অলরেডি আজকে জেনারেল ক্লাসে ডিসকাস করেছি। আমি আর র্যাপিড পপুলেশন গ্রোথ নিয়ে আলাদা করে আর ডিসকাশনে যাচ্ছি না। নেক্সট হচ্ছে দেখো, economically backward sections of the society and other disadvantaged groups are the main sufferers of the reduction in per capita income. হ্যাঁ অবশ্যই তাই, যত পার ক্যাপিটা ইনকাম রিডাকশন হবে তত যে সবচেয়ে লোয়ার ক্লাস মানে আমি বলতে চাইছি লোয়ার ইকোনমিক ক্লাসের যারা পিপল রয়েছে তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের উপরের ক্লাসগুলো অতটা হলেও ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু ইকোনমিক্যালি সবচেয়ে ব্যাকওয়ার্ড ক্লাসটা সব থেকে ক্ষতিগ্রস্ত হবে। নেক্সট কি সাইজ অফ ফ্যামিলি। সাইজ অফ ফ্যামিলি যদি বাড়ে তাহলে আমি একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম পার ক্যাপিটা ইনকাম কমবে। সাইজ অফ ফ্যামিলি তাই জন্য এক ম্যাক্সিমাম পুয়ার ফ্যামিলিতেই দেখা যায় সাইজ অফ ফ্যামিলি খুব বড় এবং তারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে। তো এই সমস্ত কারণে ইনকামটা ডিভাইডেড হয়ে যায়, ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, এর ফলে তাদের কোনো ডেভেলপমেন্ট বা ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক নানা রকম গোল অ্যাটেইনমেন্ট হতে পারে না। নেক্সট কি পার্সোনাল ফ্যাক্টরস। পার্সোনাল ফ্যাক্টরস এমন একটা ব্যাপার যে কারোর মাইন্ডসেট, ল্যাক অফ মোটিভেশন। দেখো ফার্স্ট ওয়ান ইজ ল্যাক অফ মোটিভেশন এন্ড সেকেন্ড ওয়ান ইজ রিডান্ডেন্সি। ল্যাক অফ মোটিভেশন কি? মানুষের যদি ল্যাক অফ মোটিভেশন থাকে, সে যদি কোনো এগিয়ে যাওয়ার ইন্সপিরেশন না পায় তাহলে সে এগোবে কেন? সে এগোতে পারে না। তখন সে একই কাজ বারবার করে একইভাবে করে যায় এবং সে আর চিন্তাই করতে পারে না। এই যে একই কাজ বারবার করে যাওয়াটা, এটাকে বলে রিডান্ডেন্সি। তো এই যে নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া বার না করা বা এই চিন্তা ভাবনার ক্ষমতাটা লিমিটেড হয়ে যাওয়া, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ পার্সোনাল ফ্যাক্টর। এখানে আমি একটা এক্সাম্পল বলি। অনেকদিন আগে 1960s এর ডিকেডে একটা সার্ভে হয়েছিল সুইডেনের ফার্মার্সদের ওপর। সেই সার্ভেতে দেখা গেছিল যে সুইডেনের ফার্মার্সরা ওদের অ্যাকচুয়ালি পোটেনশিয়াল অনেক বেশি হলেও ওরা অনেক কম ফার্ম করে, অনেক কম প্রোডাকশন করে। তো তখন ওদের কোশ্চেন করা হয়েছিল যে কেন তোমরা আরো বেশি করতে পারো বাট কেন করো না, কেন এত কমে লিমিটেড রেখেছো নিজেদেরকে? ওরা বলেছিল যে আমাদের তো আর দরকার নেই, আমাদের এইটুকুতেই হয়ে যাচ্ছে। তো এই যে মেন্টালিটিটা, এই যে ল্যাক অফ মোটিভেশনটা যে আমাদের আর দরকার নেই তাই আমরা এইটুকুতেই সাফিসিয়েন্ট, এই ল্যাক অফ মোটিভেশনটা কিন্তু পভার্টি থেকে তাদেরকে বেরিয়ে আসতে দিচ্ছে না। নেক্সট কি ইকোনমিক ফ্যাক্টরস। ফার্স্ট লো এগ্রিকালচার প্রোডাক্টিভিটি। হ্যাঁ আমাদের মতো দেশ বা আন্ডার ডেভেলপড কান্ট্রি, বিশেষ করে যেসব জায়গায় পভার্টি একটা বিশাল বড় সোশ্যাল প্রবলেম, সেই সমস্ত দেখা যায় যে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি খুব কম, কারণ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নেই। ছোট ছোট শর্ট পার্সেল অফ ল্যান্ড ইউজ হয়, ছোট ছোট স্মল পার্সেল অফ ল্যান্ড ইউজ হচ্ছে। তো সেই কারণে দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় প্রোডাক্টিভিটিও কম, প্রচুর ল্যান্ড আল বা বাউন্ডারিতে নষ্ট হয়ে যায়। তো সেই সব জন্য ট্র্যাডিশনাল নানা রকম সিস্টেম ইউজ করা হয় বলে এমনিতেও প্রোডাক্টিভিটিটা কম থাকে। তো সেই কারণে দেখা যায় প্রোডাক্টিভিটি কম মানে ইকোনমিক আর্নিংটাও কমে যাচ্ছে, তাদের পার ক্যাপিটা ইনকামটাও কিন্তু কমে যাচ্ছে। নেক্সট কি আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড এন্ড আদার অ্যাসেট। হ্যাঁ এটাও একটা ব্যাপার, কিছু কিছু এখন যদিও ঠিক করার চেষ্টা হয়েছে, কিন্তু আজ থেকে 40-50 বছর আগে পর্যন্ত আমাদের দেশে এমন একটা প্রবলেম ছিল, অনেকের হাতে অনেক অনেক জমি বাট কারোর হাতে কোনো জমি নেই, ল্যান্ডলেস পিপল প্রচুর ছিল। তো তখন যেটা একটা রুল করা হয়েছিল যে একটা হায়ার সিলিং বেঁধে দেওয়া হয়েছিল যে ওর ওপরে কারোর হাতে কোনো পার্সোনাল কোনো একজনের হাতে ওর ওপরে বেশি ল্যান্ড থাকতে পারবে না, ওই সিলিং এর ওপর কেউ ল্যান্ড কিনতে বা রাখতে পারবে না। কিন্তু তারপরে এখন আবার দেখা যায় লোকজন অনেক নানা রকমের করাপশন করে ওর উপরেও লোক ল্যান্ড রাখছে। বাট যাই হোক, সেই সময় যাদের এক্সেস ল্যান্ড বেরিয়েছিল, সেই সমস্ত এক্সেস ল্যান্ড যারা ল্যান্ডলেস পিপল ছিল তাদেরকে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল, যাতে ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা হয় ল্যান্ডের এবং সবাই যাতে
কিছু হলেও জমি পায় এবং আবার ফার্ম করে থাকতে পারে, ফার্ম প্র্যাকটিস করে বা কাল্টিভেশন করতে পারে। যাই হোক, নেক্সট চলে যাই। ডিক্লাইন অফ ভিলেজ ইন্ডাস্ট্রিজ। ভিলেজ ইন্ডাস্ট্রিজ মানে এখানে কটেজ ইন্ডাস্ট্রিকে বলছে। কটেজ ইন্ডাস্ট্রির ওপর কিন্তু রুরাল পিপলরা অনেকটাই ডিপেন্ডেন্ট থাকতো, মানে যারা রুরাল মানে আমি বলতে চাইছি যে যারা আর কি পুয়ার পিপল, যারা পভার্টির মধ্যে জড়িয়ে রয়েছে, তারা যথেষ্টভাবে জড়িয়ে থাকতো। কিন্তু সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রিপ্লেস করে বড় বড় আরবানাইজড ইন্ডাস্ট্রি আসছে বলে সেগুলো কিন্তু, কারণ তাদের তো প্রোডাকশন খুব বেশি হয় না, তাদের প্রোডাকশন কম হয় ভিলেজ ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো যেহেতু টেকনোলজিক্যালি একটু পিছিয়ে পড়া, তাদের প্রোডাকশন কম হয়, তাদের মধ্যে অনেক লোক জড়িয়ে থাকে ঠিকই, অনেক লোকের এমপ্লয়মেন্ট হয় ঠিকই, কিন্তু প্রোডাকশনটা যেহেতু অনেক কম হয় সেই জন্য মার্কেটের সাথে তারা পাঙ্গা দিয়ে উঠতে পারছে না, তারা পাল্লা দিয়ে প্রোডাকশন বাড়াতে পারছে না, সেই কারণে তাদেরকে রিপ্লেস করছে আরবানাইজড ইন্ডাস্ট্রিগুলো। তো এর ফলে যেটা দেখা যাচ্ছে, মানুষ যারা ওদের ওই সমস্ত কাজে ইনভলভ ছিল, এমপ্লয়েড ছিল, তারা আনএমপ্লয়েড হয়ে পড়ছে। নেক্সট কি, ইমোবিলিটি অফ লেবার। এটা অনেকটা মেন্টালিটির সাথে জড়িয়ে, যে একটা মানুষ যদি সে তাকে অপরচুনিটিও দেওয়া হয় যে অন্য জায়গায় যেতে হবে, সে যেখানে থাকে, যা তার যে শেল্টার রয়েছে, তার যে পার্মানেন্ট শেল্টার রয়েছে, সেটাকে ছেড়ে অন্য জায়গায় যেতে হবে, অনেকেই তখন বলে যে আবার অন্য জায়গায় যাব, থাক বাবা, এখানে 2 টাকা রোজগার করি এই ভালো, অন্য জায়গায় গিয়ে 20 টাকা রোজগার করার লোভ আমায় দেখতে হবে। তো এটাও একটা মেন্টালিটি, এটাও একটা মেন্টাল ব্যারিয়ার। তো এটা আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠছি, কিন্তু এখনো দেখবে আমাদের একটু একটা জেনারেশন আগের বাবা কাকা জ্যাঠাদের মধ্যে এই ফিলিংটা খুব বেশি, যে আবার অন্য জায়গায় যাব, এখানে যা আছি বাবা তাই থাকি। তো সেটা একটা ব্যাপার। যাই হোক, নেক্সট হচ্ছে ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ। এটা তো একটা বিশাল বড় প্রবলেম। এমপ্লয়মেন্ট অপরচুনিটি না থাকলে কি করে কেউ একজন পভার্টি থেকে বেরিয়ে আসবে, কি করে সে আর্নিং করবে, কি করে এবার সে পভার্টি থেকে বেরিয়ে আসবে। নেক্সট কি, সোশ্যাল ফ্যাক্টর। ফার্স্টে এডুকেশন। এডুকেশন যদি প্রপার হয়, তাহলে কোনো একজন ইন্ডিভিজুয়াল কোনো একটা কাজের মধ্যেই কিন্তু সে নানা রকম ইনোভেটিভ আইডিয়া আনতে পারে। সে যদি ফার্মিংও করে তাহলে সে নতুন নতুন টেকনোলজি ইউজ করতে পারে, এবং গভর্নমেন্ট থেকে যে পলিসি নেওয়া হচ্ছে সে নিজেকে সচেতন রাখতে পারে যে সেগুলো আমি কতখানি কি অ্যাভেল করতে পারবো, কিভাবে কি অ্যাভেল করতে হবে, সেগুলো সে নিজেকে সচেতন রাখতে পারে, কেউ তাকে ঠকাতে পারবে না। তো এটাও একটা ফার্স্ট ফ্যাক্টর, এডুকেশন। যেহেতু প্রপার এডুকেশন থাকে না পুয়ার পিপলদের মধ্যে, সেই জন্য তাদেরকে ঠকানো খুব সোজা হয়ে যায়, তাদেরকে চিট করে তাদের থেকে অনেক বেশি মানে লাভ করে নেয় অন্যান্য পার্সনসরা। নেক্সট কি, কাস্ট সিস্টেম। এটা আমি একটু আগেই বললাম, কাস্ট সিস্টেম একটা বিশাল বড় অভিশাপ, কার্স বলতে পারি আমাদের সোসাইটির জন্য। তো এই কাস্ট সিস্টেমেও কিন্তু এরকম হয়েছিল একটা সময়, এখনো তাই আছে, যারা লোয়ার কাস্ট পিপল তাদেরকে ডমিনেট করে রাখতো হায়ার কাস্ট পিপলরা যারা, তারা, এবং তখন তাদের থেকেই যারা লোয়ার কাস্ট পিপল তাদের জমি জমা জোর করে নিয়ে নেওয়া এটসেট্রা, তারপর তাদেরকে রিসোর্সের সাথে সমান ইকুয়াল ডিস্ট্রিবিউশন না করা, এই সমস্ত নানা কারণে তারা আরো ডিপ্রাইভড হতে হতে, পুয়ার হতে হতে আজকে এই অবস্থায় এসে পৌঁছেছে। তো নেক্সট হচ্ছে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম, যেটা আমি একটু আগে বললাম, ফ্যামিলি সাইজ। জয়েন্ট ফ্যামিলি সিস্টেম অবশ্যই একটা বড় ব্যাপার, যেখানে অনেক মানে ধরো 2-3 জন ভাই, তাদের ফ্যামিলি, তাদের মা বাবা সবাই মিলে একসাথে থাকে, তখন দেখা যায় হয়তো ফ্যামিলি মেম্বার হয়তো 2 জন মাত্র আর্নিং করছে, বাকিরা সবাই ডিপেন্ডেন্ট অন দেম। তো তখন কিন্তু ফ্যামিলি মেম্বারের পার ক্যাপিটা ইনকামটা অনেকটাই কমে যায়, এবং তাতে কিন্তু অ্যাকচুয়ালি পভার্টি প্রিভেল করে। নেক্সট সোশ্যাল কাস্টম। সোশ্যাল নানা রকমের কাস্টম থাকে, নানা রকম ম্যারেজ, ডেথ, তাতে আমরা লোকজনকে নেমন্তন্ন করে খাওয়াই, তো তাতে প্রচুর টাকা খরচা হয়ে যায়। তো একটা পুয়ার পিপল যার নিজেরই থাকা খাওয়ার খরচা নেই, তাকে যদি এই সোশ্যাল কাস্টম মেনে চলতে হয়, তাহলে তো সে আরো পুয়ার হতে থাকবে না। বিশেষ করে যেমন ধরো মেয়েদের বিয়ের সময় ডাউরি বা পণ প্রথা, এটা একটা বিশাল বড় একটা বিশাল কার্স। তো এটা একটা ওয়ান টাইপ অফ সোশ্যাল সিস্টেম সেই সমস্ত পভার্টি বেসড পিপলদের মধ্যে। তো এই সমস্ত কাজগুলো করতে কিন্তু তারা আরো পভার্টির মধ্যে ঢুকে যায়। নেক্সট কি, গ্রোয়িং ইনডেটেডনেস। ইনডেটেডনেস মানে হচ্ছে যে ধার করা, মানে ব্যাংক থেকে না, কোনো একটা পার্সন থেকে, যাদেরকে আমরা কি যেন বলি, যাদের থেকে মানে কোনো ঠিক ঠিকানা নেই, যত খুশি সুদের হার নেয়, যত খুশি সুদের হার ধার্য করে, এবং তারপরে টাকা দিয়ে নানা রকমের ওদের মানে যারা টাকা ধার নেয়, যে সমস্ত গরিব মানুষেরা টাকা ধার নেয়, তাদের থেকে জোর করে পরে গিয়ে প্রপার্টি লিখিয়ে নেওয়া, বাড়িঘর লিখিয়ে নেওয়া, জমি জমা লিখিয়ে নেওয়া, এই সমস্ত নানা রকম কাজকর্ম ওরা করে থাকে, নানা রকম ইলিগাল কাজকর্ম ওরা করে থাকে। এবং এটা এমন একটা ব্যাপার, আজকে ধরো 4 টাকা ধার নিল,
4 টাকার সুদটা এত বেশি থাকে, সেই সুদ আর সে ফেরত দিতে পারে না, সেই সুদে জর্জরিত হয়ে সে আবার ধার নিল আরেকজনের কাছ থেকে। এই করতে 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 একটা সময় দেখা যায় তার ঘর বাড়ি সব বিকিয়ে গেল, সব সমস্ত কিছু হারিয়ে সে নিঃস্ব হয়ে গেল প্রায়। তো এটা একটা খুব বড় প্রবলেম। এটা এখনো রয়েছে, মানি লেন্ডারদের এখনো অব্দি আমরা উৎখাত করতে পারিনি। চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্ট থেকে ব্যাংক লোন দিয়ে বা অনেক কিছু করে, বাট এখনো এই ডেট ট্র্যাপ, এই যে মানি লেন্ডারদের এই ডেট ট্র্যাপ থেকে পুরোপুরি ভাবে ফার্মার্স বা পুয়ার সোসাইটি, পভার্টি ওরিয়েন্টেড সোসাইটির মেম্বার যারা, তারা কিন্তু পুরোপুরি ভাবে বেরিয়ে আসতে পারেনি। লাস্ট টপিক আজকে পভার্টি সাইকেল। পভার্টি সাইকেল যদি তুমি এই ডায়াগ্রামটা দেখো বুঝতে পারবে, পভার্টি সাইকেল বা পভার্টি ট্র্যাপ হলো এমন একটা কার্স যেটা সাইকেল ভাবে মানে সাইক্লিক অর্ডারে কিন্তু চলতেই থাকে। যে তুমি দেখো লো ইনকাম থেকে কি হলো, লো লেভেল অফ এডুকেশন এন্ড হেলথ কেয়ার। মানুষের লো ইনকাম, তারপরেই তার রেজাল্ট কি, লো লেভেল অফ এডুকেশন এন্ড হেলথ কেয়ার, তারপর লো লেভেল অফ হিউম্যান ক্যাপিটাল। এডুকেশন যেই ভালো নেই, হেলথ যেই ভালো নেই, সঙ্গে সঙ্গে তো তার হিউম্যান ক্যাপিটাল হিসেবে সে আর ভালো থাকলো না, সে তো স্কিলড হলো না, তার শরীর ভালো না, সে কি করে বেশি কাজ করবে। নেক্সট কি, লো প্রোডাক্টিভিটি। যেহেতু সে স্কিলড নয়, তার শরীর ভালো না, সে বেশিক্ষণ কাজ করতে পারে না, সুতরাং প্রোডাক্টিভিটি কি হলো, কমে গেল। তার আবার কি দাঁড়ালো গিয়ে লো ইনকাম। আবার লো ইনকাম থেকে কি হচ্ছে, লো সেভিং। আমার যদি কম টাকা, আমি কম সেভিং করবো না, আমি কি করে সেভ করতে পারবো, আমার তো ফ্যামিলি মেম্বারও প্রচুর বেশি, আমার তো রোজ যা আনি তাতেই চলে যায়, কিন্তু কিছু সেভ করা হয় না। লো ইনভেস্টমেন্ট, অন্যান্য কিছুতে আমি ইনভেস্ট করতে কম পারি। লো ইকোনমিক গ্রোথ, তার থেকে ইকোনমিক গ্রোথ কম হলো, এবং তারপরে আবার লো ইনকাম। মানে পুরো জিনিসটা একটা ইন্টারডিপেন্ডেন্ট দুটো সাইকেল, তার জন্য কিন্তু এটা হচ্ছে। আবার দেখো আরেকটা দিয়েছি পভার্টি সাইকেলের। ফার্স্টে কি বলছে, চিলড্রেন বর্ন ইনটু পুয়ার ফ্যামিলি। প্রথমে একটা বাচ্চা একটা গরিব ফ্যামিলিতে জন্মালো, তারপরে সেই গরিব ফ্যামিলিতে তো খাবার দাবারই জোটে না, ঠিকঠাক বাসস্থানই নেই, সুতরাং সেই হাঙ্গার অ্যান্ড ম্যাল নিউট্রিশনের জন্য সেই বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট এবং মানে কি ডেভেলপমেন্ট বা আমি এগোতে পারি এই চিন্তাধারা থেকে আস্তে আস্তে পিছিয়ে যেতে শুরু করলো, এবং বিকাম সিভিয়ারলি ডিসঅ্যাডভান্টেজড ইন এডুকেশন অ্যান্ড স্কিলস। এই যে আমি যে মানে কি বলবো, আমি যে আমার যে এই যে ল্যাক অফ ফেসিলিটিস গুলো রয়েছে, এটা আমাকে আস্তে আস্তে আরো পিছিয়ে পড়তে শুরু করলো, এবং এই ইকোনমিক ডেফিসিয়েন্সির জন্যই আমি এডুকেশন বা স্কিল থেকেও আমি আস্তে আস্তে পিছিয়ে পড়তে শুরু করলাম। কারণ আমাকে স্কুল যাওয়ার পরে বা স্কুল যাওয়ার সময় আমাকে কাজ করতে হয়, আমি অন্য নানা রকম কাজে বিজি থাকি, পড়াশোনার সময় পাই না, আরো পিছিয়ে যেতে শুরু করলাম। এতে কিন্তু আমি আরো ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে গেলাম। আনএবল টু ফাইন্ড এমপ্লয়মেন্ট, যেহেতু আমার স্কিলনেস নেই, আমার কোনো ট্রেনিং নেই, আমি কোনো কিছু ভালো এডুকেশন আমি জানি না, তো সেই জন্য আমার কিন্তু ঠিকঠাক প্রপার এমপ্লয়মেন্টও জুটলো না। ফার্মিং যদি করি সেটাও ঠিকঠাক করতে পারলাম না, এবং তারপর আবার কি হলো, আমি তাতে বড় হয়ে আবার সেই পভার্টির মধ্যেই ঢুকে গেলাম, যেখানে বিভৎস বেশি পভার্টি রয়েছে, এবং সেখান থেকে আমি আর বেরিয়ে আসতে পারলাম না বা ডেভেলপমেন্টের ধারে কাছে যেতে পারলাম। তারপর আবার আমার ফিউচার জেনারেশন যারা, তারা আবার ওই সেম সাইকেলের মধ্যেই পড়ে গেল। এটা একটা ভীষণ বড় একটা ট্র্যাপ। এইটা ট্র্যাপ থেকে বেরিয়ে আসা খুব একটা প্রবলেমেটিক ব্যাপার, এবং এই ট্র্যাপকে এখানে বলা হলো যে দুখানা আবার ভাগ করা হলো, যে সিচুয়েশনাল প্রপার্টি আর একটা জেনারেশনাল প্রপার্টি। সিচুয়েশনাল প্রপার্টি কি, যেখানে আজকে হয়তো কেউ সিচুয়েশনালি পুয়ার রয়েছে, বাট সেটা আস্তে আস্তে সে কাটিয়ে উঠতে পারে, একটা ফ্যামিলি বা একটা জেনারেশন পর সে আস্তে আস্তে ডেভেলপমেন্টের মুখ দেখতে পারে। তো পভার্টি সাইকেলটা একটা জেনারেশনে থাকলেও আস্তে আস্তে দেখা যাবে যে পরের জেনারেশন বা তারপরে জেনারেশন থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু জেনারেশনাল পভার্টি যেটা, সেটা কিন্তু জেনারেশন টু জেনারেশন ওইভাবেই পভার্টিটা পাস করতে থাকে, সাইকেলটা চলতে থাকে একইভাবে। তো এই ছিল আজকের টপিক মোটামুটি। এরপর আমরা গুগল ক্লাসে আলোচনা করব কে কার কি কোয়েরি আছে, কার কি কোশ্চেন আছে, আমি সব কোশ্চেন শুনবো এবং তার আনসার দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। তাহলে এখানেই শেষ করছি আজকের ক্লাস।